নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে সংবেদনশীল বিষয়, সেটা হচ্ছে গুন্ডা দমন আইন, যেটাকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাক্ট। সেটি চালু হয়ে গেছে গতকাল সোমবার থেকে। এইবার সেটা নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ তার মধ্যে একটা প্রভিশন আছে। সেই প্রভিশনে কোনো এসপি পদমর্যাদার বা তার উপরের কোনো অফিসার যদি মনে করে যে আপনি কোনো সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করতে পারেন বা বিপদের কারণ হতে পারেন, তাহলেই পুলিশ আপনাকে 1 বছরে বিনা বিচারে আটক করতে পারে। এটা হচ্ছে মোটামুটি আইনের একটি ব্যাখ্যা। বিস্তারিত আছে, বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না। এবং আরেকটি ঘটনা আমরা দেখলাম যে লাহেক আলী, যিনি বারুইপুর পশ্চিমের সিপিএম এর ক্যান্ডিডেট ছিলেন এবং বারুইপুরে যে 11 বছরের বালিকাটি নৃশংসভাবে ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে, তার পরবর্তীকালে এই লাহেক আলী থানা ঘেরাও বা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ যেরকম করেছেন, ঠিক সেই রকমভাবে পুলিশকে পাশে নিয়ে জনতা যাতে বেশি উত্তেজিত না হয় সেই ভিড়ও সামলেছেন। লাহেক আলীকে, উনি বারুইপুর পশ্চিমে সিপিএম এর ক্যান্ডিডেট ছিলেন, উনি জেলা কমিটির সদস্য, তরুণ যুবক। ফাইনালি সিপিএম এর একাধিক নেতাকে উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অপরাধে, বিশেষ করে যে ছেলেটিকে পিটিয়ে মারা হয়েছে এবং যাকে বলা হয়েছে, অনেকে বলছে তিনি অভিযুক্ত তালিকায় আছেন, যাকে শুভেন্দু অধিকারী বলছেন একেবারে নির্দোষ, তার ধর্মীয় পরিচয় দেখে মারা হয়েছে এবং 25 লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দিয়েছে। এনিওয়ে, এটা তো পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু এই যে তারপর রেল লাইনে বিক্ষোভ, কিছু ভাঙচুর, এই ঘটনাতে নাকি লাহেক আলীর উস্কানি ছিল। এখন লাহেক শেষ পর্যন্ত 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আমরা প্রায় একই ধরনের বিক্ষোভে সাথে থাকা এবং পুলিশকে সঙ্গে নিয়ে সেই বিক্ষোভকারীদের শান্ত করার ডাক দিতে দেখেছিলাম এসআইআর চলার সময় মালদায় যে ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে মোফারুকুলকে। এবং মোফারুকুল, আকরামুল বাগানি তার যে ভিডিও করছিল, তারা পরবর্তীকালে তাদেরকে এনআইএ অ্যারেস্ট হয়, তারা দীর্ঘদিন জেল খেটেছেন, তারপর তার সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে। অর্থাৎ আইন একটা পর্যায়ে, তারপরে তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কারা ব্যবস্থা নিচ্ছে, এই পুরো প্রক্রিয়ায় আমরা আলোচনায় আসব। বিশেষ করে এই আইনটি, যে আইন চলতি কথায় বলা হচ্ছে গুন্ডা দমন আইন, সেই আইনটা ফাইনালি পলিটিক্যালি ব্যবহার হবে কি হবে না, সেটা নিয়েও একটা বড় বিতর্ক দেখা দিয়েছে। এই কারণে যে শুভেন্দু অধিকারী বিধানসভায় যে কথা বলেছিলেন বিরোধীদের আশ্বস্ত করে, আর উনি গতকাল যা বলেছেন তার মধ্যে কন্ট্রাডিক্টরি কথা রয়েছে, সেটা আসবো। কিন্তু আপনারা যারা আমার ভিডিওটি, চ্যানেলটি দেখছেন নিয়মিত, তারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এবং সবার আগে, এই আলোচনায় যাওয়ার আগে, যা পশ্চিমবঙ্গে ঘটছে, দেখুন, আমি তো একজন সক্রিয় নাগরিক এবং চুপ করে বসে থাকতে পারি না বলেই ফাইনালি এই ইউটিউব চ্যানেল খুলেছি বা ফেসবুকে লেখালেখি করি। তাতে আমি একটি কবিতা গতকাল লিখেছিলাম, জার্মানি একটি কবিতার একজন কবির আপনার অনুসরণে। সেই কবিতাটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। শুধু একটা কথাই বলতে চাই যে এই কবিতাটি যখন শুনবেন, যে মার্টিন নীলমোরের একটা কবিতা আছে জার্মানি, আপনাদের শুধু এই কথাটাই বলতে চাইছি, তার সাথে কিন্তু আপনারা যদি একেবারে বাস্তব পরিস্থিতির সেইভাবে কোনো ক্রোনোলজি টানেন, তো সেটা আপনার ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো আইনগত দায় নেওয়ার জায়গায় আপাতত যা পরিস্থিতি তাতে নিতে পারছি না। কবিতাটি পড়ি, আপনারা পড়লেই বুঝতে পারবেন, তারপর বিস্তারিত ব্যাখ্যায় যাব। কবিতাটি চুপ করে থাকার অভ্যাস। ওরা যখন 10 বছর আগে প্রতিদিন নেহেরু গান্ধীকে আক্রমণ করলো, আপনি চুপ করে থাকলেন, কারণ আপনি কংগ্রেসের সমর্থক নন।
ওরা যখন প্রতিদিন সংখ্যালঘুদের প্রতি বিষোদ্গার করলো, তাদের আক্রমণ করলো, মসজিদ গির্জাও বাদ গেল না, আপনি চুপ করে থাকলেন, কারণ আপনি সংখ্যালঘু নন। ওরা যখন বাঙালিকে বাংলাদেশি, রোহিঙ্গা, জেহাদি বলে আক্রমণ করলো, আপনি চুপ করে রইলেন, কারণ আপনি বাংলাদেশি বা রোহিঙ্গা কোনোটাই নন। ওরা যখন ৩৫ লক্ষ বঙ্গবাসীকে ভোটার তালিকার বাইরে রেখে ভোট করলো, আপনি চুপ করে রইলেন, কারণ আপনি তো অবৈধ ভোটারের পক্ষে নন। ওরা যখন প্রকাশ্যে লেনিনের মূর্তির মুন্ডু ভাঙলো, আপনি চুপ করে রইলেন, কারণ আপনি লেনিনের সমর্থক নন। ওরা যখন তৃণমূলকে আক্রমণ করলো, ডিম থেরাপি দিল, আপনি চুপ করে রইলেন, কারণ আপনি তৃণমূলের পক্ষে নন। ওরা যখন বারুইপুরের 11 বছরের বালিকার নৃশংস ঘটনায় প্রতিবাদী মুখ লায়েক আলীকে গ্রেপ্তার করলো, আপনি চুপ করে রইলেন, কারণ আপনি তো বামপন্থী বা সিপিএম নন। এইভাবে আপোষ করতে করতে, চুপ করে থাকতে থাকতে আপনি বুঝতেই পারলেন না কখন টুপ করে আপনার ঘরে ইংরেজদের কুখ্যাত রাওলাট আইন ঢুকে গিয়েছে। সরকার বাহাদুর চাইলে আপনাকে 1 বছর বিনা বিচারে জেলে আটকে রাখতে পারবে। এখনো আপনি চুপ করে আছেন, কারণ আপনি ভাবছেন আপনি তো সমাজ বিরোধী নন। আমি 13/7/2026 এই কবিতাটি লিখেছি। কবিতাটি এই কারণে পাঠ করলাম, পশ্চিমবঙ্গের বা সামগ্রিক পরিস্থিতি বা ভারতের সামগ্রিক পরিস্থিতি আমি যা অনুভব করছি তা এই কবিতার মধ্যে দিয়ে বলা আছে। শুধু একটা কথা বলবো, দেখুন, বিধানসভায় বিলটি পাশ করে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে যারা বালিচোর, যারা মাফিয়া, যারা গরু পাচারকারী, যারা এলাকায় গুন্ডাগিরি করে বেড়ায়, শেখ শাহজাহানের মতো সন্দেশখালীর বা শওকত মোল্লার মতো, তাদের ক্ষেত্রে আইন প্রয়োগ হবে। যে কারণে আমি দেখেছিলাম বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি, তার বিরাট অভিজ্ঞতা আছে, তিনি মন্ত্রী ছিলেন, তিনি সমর্থন করলেন। আর এমনকি বিধানসভায় রানা, যিনি সিপিএম এর বিধায়ক ছিলেন, তিনিও এই বিলটা যে খুব বিরোধিতা করেছিলেন তা কিন্তু নয়। কিন্তু গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী যা বললেন, তাতে খুব স্পষ্ট হয়ে গেল যে এটি তিনি যতই বলুন না কেন রাজনৈতিক কারণে ব্যবহার করা হবে না। আপনারা ক্লিপিং এ দেখতেই পাচ্ছেন তিনি কি বলেছেন, আপনারা একটু শুনুন। প্রয়োজনের ডাক দরকার ছিল। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হয়েছে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন 15 বছরের তৃণমূলী গুন্ডাদের সরকার এবং 34 বছরের কমিউনিস্ট হারমাদদের জব্দ করতে, অর্থাৎ কমিউনিস্ট যারা ছিল 34 বছর শাসন করেছে তারা হারমাদ, এবং 15 বছরের যারা তৃণমূল করত তারা গুন্ডা। আমি জানি না, তার মধ্যে তো শুভেন্দু অধিকারী নিজেই ওই 15 বছরের মধ্যে 2021 থেকে 26 যদি বাদ দিই আর তার কয়েক মাস যদি বাদ দিই, প্রায় 10 বছর তো তিনি তৃণমূলের সঙ্গেই ছিলেন। এমনকি আজকের যে মন্ত্রিসভার শুভেন্দু অধিকারী চালান, সেই মন্ত্রিসভার বহু সদস্য এই সরকারের সঙ্গে ছিলেন। এমনকি যে প্রকাশচিক বড়াইককে এইবার ইলেকশনের আগে সুকান্ত মজুমদার, আমাদের এর আগের বিজেপির যিনি সভাপতি ছিলেন, তিনি কিভাবে সম্বোধন করেছিলেন সে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। প্রকাশচিক বড়াই কি করে গরু পাচার করে, কি করে বালি পাচার করে, কি করে অভিষেক ব্যানার্জিকে টাকা পাঠায়। অথচ গতকাল আমরা দেখলাম ওই প্রকাশচিক বড়াই, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় সবাই ভালো শুধু হলেন না, তারা নমিনেশনও ফাইল করে দিলেন রাজ্যসভায়। অর্থাৎ বিরোধীরা যে আশঙ্কা করছে সেই আশঙ্কার কি কোনো ভিত্তি নেই? আমার মনে হচ্ছে কিন্তু
কোনো একটা ভিত্তি আছে, এবং ভিত্তি আছে বলেই আজকে সরকার আসার পরে সত্যিই যদি প্রতিবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে এবং সেই প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে যদি এই বিলটি প্রয়োগ হয়, যদি কাউকে প্রিভেনশন অ্যারেস্ট করা হয় 1 বছর এবং তাকে কোর্টে প্রডিউস করা না হয়, যেটা ইনফ্যাক্ট 1919-এ রাওলাট আইনেও ছিল না, 1923-এ ব্রিটিশ ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট যে তৈরি হয়েছিল তার ক্ষেত্রেও কিন্তু একটা বিচারকদের কাছে প্লেস করার কোনো জায়গা ছিল। একমাত্র আমরা দেখেছি ইউএপিএ, এনআইএ ইত্যাদি ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো 1 বছর ডিটেনশনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কংগ্রেস আমলে মিশা ছিল এবং সেই মিশার তুলে দেওয়া হয়, তার প্রচণ্ড ধিকৃত হয় এবং ইনফ্যাক্ট কংগ্রেস পরাজিত হয়। তাহলে এই ক্ষেত্রে কেন এই রকম একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে? এবং এটা নিয়ে হাইকোর্টে অলরেডি মামলা হয়েছে। আমরা জানি যে মিলন মালাকার, যিনি নাগরিক অধিকারের পক্ষে আছেন, তার হয়ে তিনি মামলা করেছেন, পিআইএল করার অনুমতি চেয়েছেন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তারা দুজন মামলার অনুমতি দিয়েছে। বলা হচ্ছে সেটা হচ্ছে এই এই অংশটা, অর্থাৎ বিনা বিচারে যদি প্রশাসন মনে করে যে আপনি কোনো রকম গন্ডগোল সৃষ্টি করতে পারেন অথবা কোনো পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করতে পারেন যেটাতে সরকার মনে করছে ঠিক হচ্ছে না, বা সেটা ব্যাখ্যাটা কিন্তু থেকে যাচ্ছে পুলিশ প্রশাসনের উপর, ব্যাখ্যাটা থেকে যাচ্ছে সরকারের ওপর। আপনি আপনার সেক্ষেত্রে কোনো যৌক্তিকতা বলার ক্ষেত্রে ব্যাপারটাই থাকছে না। অর্থাৎ সংবিধানের যে মৌলিক অধিকার 22 নম্বর অনুচ্ছেদ, যাতে বলা হয়েছে আপনার প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে আদালতের ক্ষেত্রে, আইনের দ্বারস্থের ক্ষেত্রে, এই আইনের এই অংশটা কোথাও একটা বোধহয় কন্ট্রাডিক্টরি, যেটা যারা মামলাকারী এবং সাধারণ মানুষ বলছেন। এটা নিয়ে একাধিক জায়গায় লেখা হচ্ছে, আনন্দবাজার কাগজেও পোস্টারি লিখেছে, আনন্দবাজার এডিটোরিয়াল লিখছে, বিভিন্ন কাগজ লিখছে, সাধারণ মানুষ চিন্তায় পড়েছে, বিদ্বজ্জন বুদ্ধিজীবী তারা প্রতিবাদ নেই এখন, কিন্তু বহু মানুষ যারা মানবাধিকার নিয়ে মিনিমাম সচেতন। দেখুন, কেউ অপরাধ করলো, অপরাধী জমি দখল করলো, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হলো সেটা নিয়ে খুব একটা লোকের নেই, কিন্তু যে কথা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ 34 বছরের কমিউনিস্ট হারমাদ, 13 বছরের তৃণমূলী গুন্ডাদের দমন করার জন্য এবার কোট আনকোট কে হারমাদ আর কে হারমাদ না, কোট আনকোট কে গুন্ডা আর কে গুন্ডার না, এই সংজ্ঞাটা কে নিরূপণ করবে? এই সংজ্ঞাটা চিহ্নিত করবে পুলিশ এবং তারপর তার আন্ডারে একটা বোর্ড হবে, সেই বোর্ডের লোকেরা বিচার করবে। অর্থাৎ কোয়াসি জুডিশিয়াল একটা বোর্ড, যেটা আইন আদালতের বাইরে, সেই বোর্ডে কারা থাকবে, তারা কি নমিনি করবে, তারা আপনাকে, অর্থাৎ মোদ্দা ব্যাপার আপনার মুখ বন্ধের, আপনার প্রতিবাদী কেড়ে নেওয়ার একটা বড় রকম বিষয় কিন্তু থেকে যাচ্ছে এই আইনের ক্ষেত্রে। আর এই প্রসঙ্গেই আসে লায়েক আলী যা করেছিলেন, এখনো পর্যন্ত লায়েক আলী কোর্টে যাওয়ার আগেও বলেছেন, পরেও বলেছেন যে এমন কোনো ভিডিও দেখানো হোক যে আমি কোনো উস্কানি দিয়েছি। প্র্যাকটিক্যালি তার বক্তব্য, যিনি নিহত হয়েছেন এই ঘটনায়, যাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, বলা হচ্ছে ইন্দ্রজিৎ, যার বাড়িতে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং চাকরির নিরাপত্তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই ক্ষেত্রে এ ঘটনাটা নাকি লায়েকের যাওয়ার আগেই ঘটে গেছিল। লায়েককে নিয়ে লায়েকের বাড়িতে পুলিশ যায় রবিবার মধ্যরাতে, কারণ সে হাইকোর্টে আবেদন করেছিল, তার আগেই যায় এবং সেই হাইকোর্টের আবেদনের শুনানির আগেই রোববার রাত্রিবেলা তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ফাইনালি তার কোনো বেল হয়নি। লায়েকের আইনজীবী সায়ন ব্যানার্জি এবং রানা গাঙ্গুলি তারা মনে করছেন এটা সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেটেড, অর্থাৎ একই সাথে গুন্ডা দমন আইন নিয়ে যখন আমরা কথা বলছি পলিটিক্যাল মোটিভেটেড হতে পারে, তখন দেখা যাচ্ছে সায়ন ব্যানার্জি এবং রানা গাঙ্গুলি পরিষ্কারভাবে বলছেন লায়েক আলীর গ্রেপ্তারটা একেবারে পলিটিক্যাল মোটিভেটেড। সুজন চক্রবর্তী তার নামও আছে, সুজনবাবু আমাকে নিজে বলেছেন যে পলিটিক্যাল মোটিভেটেড মামলা করা হয়েছে, বিকাশ ভট্টাচার্যরাও বলছেন। অথচ
লায়েক আলী কিন্তু বেল পেলেন না। এবার সায়ন ব্যানার্জি কি বলছেন আপনারা একটু শুনুন। আজকে রানা গাঙ্গুলিও এখানে এসছেন, আমরা সবাই আমাদের বারের এখানে অ্যাডভোকেট থেকে শুরু করে আমরা সবাই এখানে লায়েক আলীর জন্য অ্যাপিয়ার করেছি। একটা পিওর পলিটিক্যালি টেন্টেড বায়াস ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লায়েক আলীকে অ্যারেস্ট করা হয়েছে। লায়েক আলী 10 তারিখে হাইকোর্টে একটা মামলা করেছিল, 11 তারিখ তার কপি এসে বারাইপুর থানায় এসে পৌঁছায়। ঠিক 12 তারিখ কোনো একজন ব্যক্তিকে দিয়ে আরেকটা কমপ্লেন করিয়ে ঠিক সেদিনকে তাকে অ্যারেস্ট করানো হয়। তদন্তের নামে প্রহসন চলছে। ঠিক আগের জামানায় যা চলতো তার ভাবশিষ্য হিসেবে একই কাজ এখানে ওনারা করছেন। আমার ভূমিকা কি গোটা ঘটনায়? ভিডিওতে দেখা যাচ্ছে আমি থানার পুলিশকে সাথে নিয়ে আমি মবকে বরং কন্ট্রোল করছি, আমি সেখানে মবকে থামাচ্ছি। আমার নামে আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড বায়াসড ইনভেস্টিগেশন চালু করে দিলেন। সায়ন কি বলছে আপনারা শুনলেন। আসলে যেটা হয়েছে, তৃণমূল ছত্রাখান, মমতা বন্দ্যোপাধ্যায় তার দল বাঁচাতে পারবে না, তার হাত ছাড়া চলে গেছে, ভাইপোকে বাঁচাবে না, টাকা বাঁচাবে না, সিম্বল বাঁচাবে, তাতেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে ববি হাকিম, অরূপ বিশ্বাস, ঋতব্রতরা তাদের বিরুদ্ধে মামলা, সম্পত্তি সামলাবে, জাভেদ খান বাড়ি বেআইনি সামলাবে না, বাঁচবে না মরবে তাই নিয়ে তারা কি করে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোংকে তেল মারবে তাই নিয়ে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে 41% ভোট যারা পেয়েছিল, যারা এই ধরনের গুন্ডা দমন আইন নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামতে পারত বা অন্য ক্ষেত্রে প্রতিবাদ করতে পারত, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি ডেমলিশ করে দিয়েছে ভার্চুয়ালি 2 মাসের মধ্যে বর্তমানে বিজেপি সরকার। এবং একেবারে তার অ্যাগ্রেসিভ হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি জানেন তৃণমূলের লুপহোলস কোথায়। তিনি নার্ভ সেন্টারে চাপ দিয়েছেন। তৃণমূলের অবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তাদের উপর ডিম থেরাপি হচ্ছে, তাদের জেলা বিধ্বস্ত হয়ে গেছে, তার বিধায়ক চলে গেছে, তার সাংসদ চলে গেছে মমতা ব্যানার্জির হাত থেকে, তিনি ভার্চুয়ালি কালীঘাট থেকে বেরোতে পারছেন না। অর্থাৎ এই মে মাসের পর্যন্ত যিনি 41% মানুষের সমর্থন এনজয় করেছেন, তার আর কোনো ভিত্তি নেই। তাহলে প্রতিবাদ করতে কারা উঠে আসতে পারে কোনো ঘটনা? এবং আমরা দেখেছিলাম, গেছিলেন তৃণমূলের প্রতিভা মণ্ডল, দোলা সেনরাও গেছিলেন, আবার ঋতব্রত কিভাবে পুলিশ প্রোটেকশনে গেছিল সেটাও আপনারা দেখেছেন, আপনারা জানেন। কিন্তু মূল যে রাস্তায় নেমে যে প্রতিবাদ, রাস্তায় নেমে ওই ঘটনাস্থলে প্রতিবাদ সিপিএমই সংগঠিত করেছিল যে দোষীর বিচার চাই, দোষী ব্যক্তিকে আটকাতে হবে, কাউকে গ্রেপ্তার করা চলবে না। বিজেপির সাথে যুক্ত একটি ছেলের কথা বারবার উঠে আসছে, যে প্রথম দিকে ধরেছিল প্রভাসকে, সঙ্গে নিয়ে গেছিল এবং তারপর তার আর নাকি কোনো খোঁজপত্র পাওয়া যাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে যে সেই শান্তনু কোথায় গেল তাই নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমরা মূল যে বিষয়তে চলে এসেছি, তাতে দেখতে পাচ্ছি যে সিপিএম যেন এই আন্দোলনের সামনের সারিতে উঠে আসে। গত বিধানসভার যে ভোট হয়ে গেল সদ্য, সেক্ষেত্রে বারুইপুর পশ্চিমে 3 জন প্রার্থী ছিলেন। বিমান ব্যানার্জি, প্রাক্তন স্পিকার, যিনি জয়ী হয়েছে, যিনি গেছিলেন ঘটনাস্থলে, 1,04,000 ভোট পেয়ে 17,000 ভোটে যেতেন। বিশ্বজিৎ পাল 86,000 ভোট পান, 17,000 ভোটে হারেন বিজেপি। আর লায়েক আলী মাত্র 23,000 ভোট পেয়েছিল। কিন্তু লায়েক যুব ছেলে, যেভাবে মানুষের অভিযোগ দমায়িত হয়েছে, লায়েকের ফেভারে বা সিপিএম এর ফেভারে মানুষ আসতে পারে। লায়েকের গ্রেপ্তারি এমন একটা ঘটনার সূচনা করলো, বহু লোক বলতে শুরু করেছে যে এরপর তো পথে নেমে কেউ বিক্ষোভই দেখাবে, এবং তার জেল কাস্টডি হয়ে 4 দিন। হাইকোর্টে মামলা উঠবে, আমি জানি না আপনারা যখন ভিডিওটি দেখবেন বা পরবর্তীকালে তার জামিন হবে কি হবে না। কিন্তু ঘটনা এটাই যে আপনি প্রতিবাদী চরিত্রের প্রতিবাদী মুখ সামিল হবেন কিনা। তৃণমূল আমলে শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ তুলতেন এবং বিজেপির পক্ষ থেকে তো অভিযোগ উঠত যে তৃণমূল কোনো প্রতিবাদ আন্দোলনকে দমন করছে কিভাবে না, সরাসরি তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাকে জেলে ফাঁসানো হচ্ছে। এবং এখনো রাজ্যের বহু বিজেপি কর্মী জেল খাটছেন 1 বছরের ওপর। আমি তো বিশেষ করে এই প্রকাশিক বড়াই পার্টিতে জয়েন করে একেবারে সাংসদ পদ পেয়ে যাওয়ার দোরগোড়ায় যখন দেখলাম, তখন আলিপুরদুয়ার, কোচবিহার সেখানকার নেতারা বলছেন যে একজন বিজেপি কর্মী 15 মাস 18 মাস 2 বছর ধরে ফলস মামলায় জেল খাটছে। অর্থাৎ ফলস মামলা দেওয়ার একটা প্রবণতা তখনও ছিল, আর ফলস মামলা দেওয়ার প্রবণতা যদি এখনো থাকে,
তাহলে শুভেন্দু অধিকারী যে আইনের শাসনের কথা বলছেন, শাসকের আইন না, সেটা নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠবে এবং বাস্তবে প্রশ্ন উঠছে। অর্থাৎ একদিকে মানুষের যে মৌলিক অধিকার, এই গুন্ডা দমন আইনের মাধ্যমে সেটা হরণ হবে কি হবে না এই প্রশ্ন যেমন দেখা দিয়েছে, ঠিক সেই রকম ভাবে লায়েক আলীর মতো যে যুবকরা প্রতিবাদে সামিল হচ্ছেন তাদের ক্ষেত্রেও আগামী দিন কি কেউ কোনো ঘটনার প্রতিবাদ করতে পারবেন কি পারবেন না সে প্রশ্নও দেখা দিচ্ছে। এবং এই ভূমিকাটাকে ভার্চুয়ালি গোটা বিজেপি, দিলীপ ঘোষ বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, সকলেই সমর্থন করছেন দুটি ক্ষেত্রে। তার থেকেও এর একটি ভয়ঙ্কর বিষয় উঠে আসছে, যেটা মেইন স্ট্রিম মিডিয়ায় আসছে না, যে ওই সূর্যপুর গ্রাম ধবধবি পঞ্চায়েতের প্রায় জনশূন্য হয়ে গেছে। বিশেষ করে ওখানকার মুসলিম পরিবারে 40 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এতজনের নামে অভিযোগ হয়েছে এবং তার ওখানকার মহিলারা বলছেন মুসলিম যারা ওইখানে ঘটনার সাথে যাদের কোনো ভিডিও ফুটেজ নেই, সম্পর্কও নেই, তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তাদের খুঁজছে এবং এই ইন্দ্রজিতের মৃত্যুর ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, এই অভিযোগ উঠে আসছে। যদি সত্যি এটার ঘটনা হয় যে মিথ্যে মামলার এই সিলসিলা আজকের বিজেপির যারা তৃণমূল আমলে অভিযোগ করতো বা তৃণমূল সিপিএম আমলেও কিছু অভিযোগ করতো, সেটাই যদি পরম্পরা বজায় থাকে এবং তার সাথে এই গুন্ডা দমন আইন যা মৌলিক অধিকারের হরণের ক্ষেত্রে প্রয়োগ হয়, তাহলে সাধারণ মানুষ কিন্তু বলতে বাধ্য হবে যে আমার ক্ষেত্রে এখন ভরসা আর পাচ্ছি না এই সরকারকে, বরঞ্চ ভয় পাচ্ছি। হয়তো শুভেন্দু অধিকারী গুন্ডাদের, সমাজ বিরোধীদের ভয় দেখাতে গেছেন, কিন্তু সাধারণ নাগরিকরা, সাধারণ মানুষ, গ্রামের গরিব মানুষ, ধর্মীয় কারণে যারা গরিব, অর্থাৎ ধর্মীয় কারণে যারা গুটিয়ে থাকেন, সংখ্যালঘু মুসলমান, তারা ভয় পাচ্ছে। আমরা দেখেছি কিভাবে সোনারপুরে একটি গির্জার ওপর, বারুইপুরের পাশেই সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা, হাঙ্গামা হয়েছে। সেই ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না, আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, সেক্ষেত্রেও প্রতিবাদ করেছিলেন কিছু গ্রামের লোক, তার পাল্টা প্রতিবাদ হয়েছে। এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী দিন কিন্তু একটা ভয়ের মধ্যে দিয়ে, আতঙ্কের মধ্যে দিয়ে মানুষ শুধু যাবে না, গোটা রাজ্যই একটা আতঙ্কের পরিবেশের সৃষ্টি হবে, যেটা একেবারেই এই সরকারের কাছে কাম্য বলে আমার মনে হয় না। আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।